আজকে অনেকদিন পর একটা আম, খবরে বেশ ভালো লাগলো। সেটা হচ্ছে কুয়ালালামপুরের রাস্তায় উঠছে বাংলাদেশের পতাকা। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে প্রস্তুত মালয়েশিয়া। আসলে কষ্ট লাগে কি, আমরা 53 বছর বয়সে, মানে বাংলাদেশের এরকম সম্মান মর্যাদা আমরা কিন্তু খুব সচরাচর পাই না। শেখ হাসিনার ভোগীযোগী নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার, সেই সরকার বিশ্বে কোনো তার ছিল না, কদর ছিল না। এটা বললে অনেকে রাগ করবেন, কিন্তু আমাদের যে মর্যাদা পাওয়ার কথা সেটা হয়নি। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। বিশ্বে তিনি একজন পরিচিত ফিগার। ডক্টর ইউনূসের মতন পরিচিত ফিগার আর কারো নাই। যতই শেখ হাসিনা তার আফসোস, তার গ্লানি থাকুক না কেন, এটাই হচ্ছে বাস্তবতা। ডক্টর ইউনূসের কাছে শেখ হাসিনা কিছুই না। তার পরিচিতি, তার খ্যাতি, তার যেই তার যে মূল্যায়নের যে শ্রদ্ধা সম্মান, তার ধারে কাছে নেই। সেটা হয়তো আরো অনেকের ক্ষেত্রেই বলা যায়। যাক, সেই তুলনাটা আমি না করি, কিন্তু যেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু একটা উইক পয়েন্ট আছে। সেটা হলো তিনি বাংলাদেশের হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান, নির্বাচিত সরকারের প্রধান না। এখন বহু দেশ নির্বাচিত সরকার ছাড়া সেই দেশের সঙ্গে আনুষ্ঠানিক মানে কি বলে, সরকারি সফর, রাষ্ট্রীয় সফর যেগুলো, সেগুলো করতে চায় না, করে না। যার কারণে আমাদের সরকার রাষ্ট্রীয় যে সফরগুলো, সেগুলো খুব সীমিত। ডক্টর ইউনূসের সময় সম্ভবত এটি একটা বা দুইটা হয়েছে সরকারি পর্যায়ে। এমনি উনি সম্মেলনে গেছেন, সম্মেলনে যে অনেকের সাথে মিট করেছেন সেটা অন্য কথা, কিন্তু দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে রাষ্ট্রীয় সফর বা সরকারি সফর, সেটা কিন্তু হয়নি। সেটা না হওয়ার কারণে ডক্টর ইউনূস দায়ী না, দায়ী হচ্ছে সিস্টেম। যদি তিনি একটা নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন বা রাষ্ট্রপতি হতেন, তাহলে কিন্তু দেখতেন যে বহু রাষ্ট্র বাংলাদেশকে সাথে সরকারি বা রাষ্ট্রীয় সফর হইতো। সেই অবস্থায় মালয়েশিয়া তো আমাদের অত্যন্ত আকর্ষণীয় একটা দেশ। বাংলাদেশের বহু মানুষ সেখানে কর্ম করে, বহু মানুষ আবার নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়। ফলে সেখানে প্রবাসীরা যারা আছে, তাদের বৈধতার জন্য, আরো কর্মসংস্থানের জন্য একটা দাবি আছে যে অনেক মানুষ যেতে পারেনি, যারা আছে তাদের কর্মসংস্থান নেই। আবার হচ্ছে নতুন কর্ম, মানে তাদের টার্গেট মালয়েশিয়া। এই জায়গাটাই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন, আর জ্বালানি চুক্তি হোক, প্রতিরক্ষা চুক্তি হোক, যেখানে আছে 5টা সমঝোতা স্মারক হবে, তার মধ্যে আছে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক এবং 3টি নোট বিনিময় হবে। কিন্তু 1 নম্বরে কিন্তু ম্যান পাওয়ার বিষয়ে কিছু নেই। মালয়েশিয়ায় আমাদের মূল এটা হলো যে আমাদের জনশক্তি, আমাদের শ্রম বাজার, সেই বিষয়ে কিন্তু কোনো চুক্তি বা সমঝোতার কথা কিন্তু বলা হয়নি। ফলে এখন হয়তো এই চুক্তির বাইরে হয়তো অনানুষ্ঠানিকভাবে আনোয়ার ইব্রাহিম, যেহেতু তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু এবং তিনি অন্য একটা দেশে যাত্রাপথে বাংলাদেশে এসেছেন অল্প সময়ের জন্য, বিমানবন্দরে সেই ঘনিষ্ঠতা, সেই আত্মীয়তা আমরা দেখেছি। সুতরাং এখন যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন মালয়েশিয়ায়, এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাস্তায় রাস্তায় যখন বাংলাদেশের পতাকা উঠছে, তার মানে এটা সরকারি এবং রাষ্ট্রীয় একটা সফর, যথেষ্ট গুরুত্বপূর্ণ সফর। সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অন্তত আমাদের অন্য চুক্তির চেয়ে সবচেয়ে যেটা প্রত্যাশিত, সেটা হচ্ছে আমাদের জনশক্তি নতুন করে যাওয়া এবং পুরনো যারা আছে তাদেরকে এক নিমেষে যদি বৈধ করা যায়, যাতে আর কোনো অবৈধ না থাকে, আর যাতে তারা গ্রেপ্তার না হয়, এই ব্যবস্থাটা যদি করে আসতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা একেবারে স্মরণীয় হয়ে থাকবে। সম্ভবত আগামী নির্বাচনের আগে আর হয়তো এরকম কোনো সফর বা এরকম একটা গুরুত্বপূর্ণ দেশ তিনি পাবেন না। সুতরাং এটা ডক্টর ইউনূসের নিজের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।